অধ্যাপক আনিসুজ্জামান নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? একজন পণ্ডিত, একজন গবেষক, তাই না? কিন্তু তার পরিচয় কি শুধু এটুকুই? আসুন আজ আমরা তার জীবন আর কাজের গভীরে ডুব দেব, দেখব তিনি আমাদের জন্য কি রেখে গেছেন। তো সেই মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কে ছিলেন এই মানুষটি? অধ্যাপক আনিসুজ্জামানকে আমরা ঠিক কিভাবে চিনব? যে কোনো মানুষের পরিচয় তো লুকিয়ে থাকে তার শেকড়ে, তাই না? তার বেড়ে ওঠার গল্পে। অধ্যাপক আনিসুজ্জামানের বেলাতেও ব্যাপারটা ঠিক তাই। চলুন তার জ্ঞানার্জনের সেই পথটা একটু ঘুরে দেখি, যে পথটা তাকে আনিসুজ্জামান করে তুলেছিল। তার জন্ম কলকাতায় ১৯৩৭ সালের ১৮ই ফেব্রুয়ারি। সময়টা একবার ভাবুন তো, দেশভাগের মাত্র ১০ বছর আগেকার এক উত্তাল সময়। চারদিকে তখন ইতিহাস তৈরি হচ্ছে, আর এই রাজনৈতিক সামাজিক আবহই কিন্তু তার চিন্তার জগৎটাকে প্রথম থেকেই গড়ে দিয়েছিল। এরপর তার পড়াশোনার জার্নিটা দেখুন। শুরুটা ঢাকার প্রিয়নাথ হাইস্কুল দিয়ে, তারপর জগন্নাথ কলেজ, আর শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে তার আসল ঠিকানা, যেখান থেকে তিনি বাংলা সাহিত্যে অনার্স আর মাস্টার্স শেষ করেন। বলা যায় তার ভবিষ্যতের শক্ত ভিত্তিটা এখানেই তৈরি হয়েছিল। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার যাত্রা শুরু, সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ফিরে এসেছিলেন শিক্ষক হিসেবে। শুধু তাই নয়, জীবনের শেষ ভাগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক হয়েছিলেন, যা কিনা একজন শিক্ষকের জন্য সর্বোচ্চ সম্মান। এটা ছিল তার সারা জীবনের জ্ঞান সাধনার এক দারুণ স্বীকৃতি। তো এই ছিল তার শিক্ষাজীবন, মানে তার প্রস্তুতির পর্ব। এবার চলুন দেখি এই জ্ঞানের ভিত্তি নিয়ে তিনি সাহিত্য আর গবেষণার দুনিয়ায় কি অসাধারণ কাজ আমাদের জন্য রেখে গেছেন। লেখক আর গবেষক হিসেবে তার অবদান এতই বিশাল যে বাংলা সাহিত্য বা ইতিহাস নিয়ে কাজ করতে গেলে তার লেখাগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সত্যি বলতে, অনেক আলোচনার শুরুই হয় তার কোনো একটা বই বা প্রবন্ধকে কেন্দ্র করে। তার কিছু কাজের নাম দেখুন: মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, ১৮ শতকের বাংলা চিঠি বা পুরনো বাংলা গদ্য। নামগুলো থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, তার আগ্রহের পরিধিটা কত বড় ছিল। একদিকে তিনি ইতিহাসের গভীরে গিয়ে পুরনো দিনের চিঠি পত্রিকা ঘেঁটে বের করছেন তথ্য, আবার অন্যদিকে স্বরূপের সন্ধানের মতো বই লিখে বাঙালির আত্মপরিচয় নিয়ে একেবারে মৌলিক প্রশ্ন তুলছেন। হ্যাঁ, আমরা তাকে মূলত গবেষক আর প্রাবন্ধিক হিসেবেই চিনি, কিন্তু তার আসল জাদুটা ছিল অন্য জায়গায়। তিনি খুব কঠিন একাডেমিক গবেষণার বিষয়কেও এমন সহজ সুন্দর ভাষায় লিখতে পারতেন যে তা সাধারণ পাঠকের কাছেও পৌঁছে যেত। এই গুণটা কিন্তু সচরাচর দেখা যায় না, আর এখানেই তিনি ছিলেন অনন্য। স্বাভাবিকভাবেই এত বড় মাপের কাজের জন্য সম্মান আর স্বীকৃতি তো আসবেই। অধ্যাপক আনিসুজ্জামানের জীবনেও তার কমতি ছিল না। তার কাজ শুধু মানুষের ভালোবাসা পায়নি, পেয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতিও। সাহিত্য আর গবেষণার জন্য দেশের সেরা সম্মাননাগুলো তিনি পেয়েছেন। পুরস্কারের তালিকাটা বেশ লম্বা, এর মধ্যে কয়েকটার কথা না বললেই নয়। যেমন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওয়াল সাহিত্য পুরস্কার, আর অবশ্যই ২১শে পদক। এই পুরস্কারগুলোই কিন্তু বলে দেয় যে একজন চিন্তক হিসেবে, একজন গবেষক হিসেবে জাতি তাকে কতটা উঁচুতে স্থান দিয়েছিল। তো এই সব কাজ, এই সব স্বীকৃতি সব মিলিয়ে তিনি যা তৈরি করে গেছেন, সেটা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটা একটা লেগেসি, একটা উত্তরাধিকার, যে আজও আমাদের মতো অনেকে পথ দেখায়। ২০২০ সালের ১৪ই মে এই মহিরুহ আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তার মতো মানুষেরা কি আসলেই চলে যান? তারা হয়তো শারীরিকভাবে থাকেন না, কিন্তু তাদের কাজ, তাদের চিন্তা, তাদের রেখে যাওয়া জ্ঞান, এগুলো প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়ে চলে। তাহলে শেষ পর্যন্ত আমরা এই প্রশ্নটা নিয়েই ভাবতে পারি, অধ্যাপক আনিসুজ্জামানের কাজ ঠিক কিভাবে বাংলা সাহিত্য আর আমাদের চিন্তার জগৎকে আরও বড় করেছে, আরও সমৃদ্ধ করেছে। হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেই আমরা তাকে আর তার কাজকে নতুন করে বুঝতে পারব, আবিষ্কার করতে পারব।